হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখনো পর্যন্ত সেট তত্ত্ব যেটা ছিল, যেটা ক্লাস 11 এবং ডাব্লিউবিজেই বা আইআইটি জেইর সিলেবাসে ছিল, সেই সেট তত্ত্বের থিওরি পোর্শন এবং এক্সারসাইজের প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলেছি। তো সেট তত্ত্ব আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো সেট তত্ত্বের জন্য থিওরি পোর্শনের জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, আর এক্সারসাইজের প্রবলেমগুলোর জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তো মোট দুটো আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তো যারা সেই ভিডিওগুলি দেখোনি এখনো পর্যন্ত, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আগের ভিডিওগুলো এই জন্যই ইম্পর্টেন্ট যে সেট থিওরি যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, সেটা থ্রু আউট আমাদের যা সিলেবাসে যা যা টপিক আছে প্রত্যেকটাতেই কম বেশি আমরা ব্যবহার করতে থাকবো সেট থিওরির কনসেপ্টগুলো। তো তার জন্য সেট থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেট থিওরি হলো একটা বেসিক টপিক, ঠিক আছে, সব জায়গাতেই ইউজ আছে এর। তো সেট থিওরির পরে যে টপিকটা আছে সেটা হলো অ্যাকচুয়ালি সম্বন্ধ এবং অপেক্ষক। সম্বন্ধকে ইংরেজিতে বলা হয় রিলেশন এবং অপেক্ষককে ইংরেজিতে বলা হয় ফাংশন। তো রিলেশন এবং ফাংশন সম্বন্ধে আমাদের পড়তে হবে। তো রিলেশন এবং ফাংশনকে জানার জন্য আমাদের একটা ছোট্ট টপিকস জেনে নেওয়া দরকার। সেটা হলো ক্রমিত জোড় এবং কার্তেশীয় গুণফল কি। তো সেটা না জানলে আমরা রিলেশন এবং ফাংশন করতে পারবো না। তো তার জন্য আমাদের জানতে হবে প্রথমে ক্রমিত জোড় কি এবং কার্তেশীয় গুণফল বলতে আমরা কি বুঝি। তো আজকের আমাদের টপিক হলো এটাই, যে ক্রমিত জোড় এবং কার্তেশীয় গুণফল সম্বন্ধে আমরা জানবো, আর তার কিছু প্রপার্টি আমরা আজকে ডিসকাস করব। তো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক, দেখি। তো যেমনটা আমি বললাম যে আজকে আমাদের ভিডিওর টপিক হলো ক্রমিত জোড় এবং কার্তেশীয় গুণফল। তো প্রথমে আমরা ক্রমিত জোড়টা আলোচনা করে নিই। ক্রমিত জোড় বলতে আমরা কি বুঝি। আবার আমি বলে রাখি, এগুলোর ইংলিশ টার্মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যারা সর্বভারতীয় পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য ইংলিশ টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাদের মনে রাখতে হবে ইংলিশ টার্মগুলো প্রত্যেকটা। ক্রমিত জোড়কে আমরা বলি অর্ডার্ড পেয়ার। তো ক্রমিত জোড় জিনিসটা কি, এখানে দেখো এই পুরো ফ্রেজটা দুটো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হলো ক্রমিত আর একটা হলো জোড়, অর্থাৎ ইংরেজিতে একটা হলো অর্ডার্ড আর একটা হলো পেয়ার। তো জোড় মানে জোড় শব্দটা থেকে আমরা বুঝতে পারছি দুটো এলিমেন্ট থাকবে, দুটো এলিমেন্টের কথা বলা হচ্ছে, আমাদের দুটো বস্তু বা উপাদানের কথা বলা হচ্ছে। আর ক্রমিত বলতে অর্ডার, ক্রম নিরপেক্ষ নয় এটা। ক্রমিত মানে অর্ডারটা ম্যাটার করে এখানে। তো এ এবং বি যদি দুটো বস্তু হয় বা দুটো উপাদান হয়, যদি, আচ্ছা এটাকে আমি অন্য ইঙ্ক ইউজ করছি, যদি এ এবং বি দুটি বস্তু বা উপাদান হয়, তাহলে এ কমা বি যুগলবন্দিকে আমরা এ এবং বি এর ক্রমিত জোড় বলে থাকি। এ এবং বি এর ক্রমিত জোড় বলে থাকি, অর্থাৎ এই আকারের যে কোনো পদ থাকবে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তো সেটাকে আমরা বলবো ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার। তো এখানে দুটো ওয়ার্ড আছে অলরেডি আমি বলেছি, একটা হলো অর্ডার্ড অর্থাৎ ক্রম, ক্রমটা ম্যাটার করে এখানে, আর পেয়ার বলতে জোড়া, দুটো এলিমেন্ট আছে, দুটো পদের সমন্বয়ে গঠিত হয়েছে এই ক্রমিত জোড়টি এ এবং বি। তো এখানে এ কমা বি যে ক্রমিত জোড়টা আমরা পাবো, তার এই প্রথম পদটাকে বলা হয় ফার্স্ট এলিমেন্ট, এটাকে বলা হবে ফার্স্ট এলিমেন্ট বা প্রথম পদ, প্রথম পদ বা ফার্স্ট এলিমেন্ট, এই ক্রমিত জোড়ের ফার্স্ট এলিমেন্ট। আর বিটাকে বলা হবে দ্বিতীয় পদ, এই ক্রমিত জোড়ের দ্বিতীয় পদ বা সেকেন্ড এলিমেন্ট। স্বভাবতই আমরা যে ডেফিনেশন দিলাম সেটা অনুযায়ী
এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ। ঠিক আছে, এ কমা বি এবং বি কমা এ দুটি ভিন্ন ক্রমিত জোড়, কারণ আমি ক্রমগুলো চেঞ্জ করে দিয়েছি। আর এখানে ক্রম ম্যাটার করে। সেটের ডেফিনেশনে যেটা ছিল অন্যরকম, যে সেটের ডেফিনেশনে আমরা পড়েছিলাম যে সেখানে অর্ডার ম্যাটার করে না, ক্রম নিরপেক্ষ হয় সেট। কিন্তু এখানে ক্রমিত জোড়ের ক্ষেত্রে ক্রমটা ম্যাটার করে, অর্থাৎ সেই জন্য আমরা বলছি অর্ডার্ড পেয়ার। ঠিক আছে, যদি এ নট ইকুয়াল টু বি হয়, তো এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ হবে যদি এ নট ইকুয়াল টু বি হয়। এ এবং বি দুটি ভিন্ন এলিমেন্ট হলে এ কমা বি নট ইকুয়াল টু বি কমা এ। এবার দুটো ক্রমিত জোড় কখন সমান হবে তারও আমরা ডেফিনেশন জানবো, যে এ কমা বি ধরে নাও একটা ক্রমিত জোড়, আর একটা ক্রমিত জোড় ধরে নাও সি কমা ডি, হবে যদি এবং কেবলমাত্র যদি এবং কেবলমাত্র যদি কি হয়, প্রথম পদগুলো সমান হয় এ ইজ ইকুয়াল টু সি, এবং দ্বিতীয় পদগুলো সমান হয় বি ইজ ইকুয়াল টু ডি হয়। তো আমরা 2 ডাইমেনশনাল প্লেন জানি। ঠিক আছে, 2 ডাইমেনশনাল প্লেন আমরা প্লেন সম্পর্কে আমরা পড়েছি। তো 2 ডাইমেনশনাল প্লেনে দ্বিমাত্রিক তলে 2,3 যদি একটা পয়েন্ট হয় আর 3,2 যদি আরেকটা পয়েন্ট হয়, তো এই দুটো পয়েন্ট কি সেম পয়েন্টকে সূচিত করে? সেম পয়েন্টকে সূচিত করবে না। 2,3 একটা অন্য পয়েন্টকে সূচিত করে, আবার 3,2 একটা অন্য পয়েন্টকে সূচিত করে। ঠিক আছে, এই দুটো ডিফারেন্ট। 2,3 আর 3,2 হলো দুটি ভিন্ন বিন্দুর স্থানাঙ্ক, দুটি ভিন্ন বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো এই ছিল ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার। এবার আমরা চলে যাব নেক্সট যে টার্মটা আছে ম্যাথমেটিক্যাল টার্ম, সেটা হলো কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল বলতে আমরা কি বুঝি সেটা জানবো। কার্তেশীয় গুণফল, এটাকে ইংরেজিতে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট। তোমরা হয়তো ভাবছো এটা আবার কি ধরনের গুণফল, তাই তো? তো আমরা এখনই জানবো এটা কি ধরনের গুণফল। এটা দুটি সেটের গুণ। আমরা দুটি সংখ্যার গুণ সম্বন্ধে অবগত, কিন্তু আজকে আমরা জানবো দুটি সেটের গুণফল আমরা কিভাবে নির্ণয় করব। তো এটার ডেফিনেশন কি? কার্তেশীয় গুণফল, দুটি সেটের কার্তেশীয় গুণফল দুটি প্রদত্ত সেট এ এবং বি এর কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি দ্বারা সূচিত করা হয়। আমরা এইভাবে পড়বো এ ক্রস বি। ঠিক আছে, এ ক্রস বি দ্বারা সূচিত করা হয় এবং এটি নিম্নরূপে সংজ্ঞাত হয়। এটি নিম্নরূপে সংজ্ঞাত হয়। তো কিভাবে সংজ্ঞাত করব দুটি সেটের গুণফলকে এ ক্রস বি কে? তো সেটা আমরা দেখে নেব। এ ক্রস বি আমরা লিখব a comma b such that a belongs to a ক্যাপিটাল A এবং b belongs to ক্যাপিটাল B। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যে a ক্রস b এর এলিমেন্ট গুলো হলো প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অর্ডার্ড পেয়ার। কি রকম অর্ডার্ড পেয়ার? সমস্ত অর্ডার্ড পেয়ারের প্রথম যে পদগুলো হবে সেগুলো a থেকে আসবে, a সেট থেকে আসবে, আর দ্বিতীয় যে পদগুলো থাকবে সেগুলো সব ক্যাপিটাল B সেট থেকে আসবে। ঠিক আছে, এই হলো a ক্রস b। এবার একটা উদাহরণ নিয়ে আমরা বুঝে নিই ব্যাপারটা কিভাবে আমরা দুটো সেটকে গুণ করব। ধরে নাও এ একটা সেট, এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও এ একটা সেট হলো
1 2 3, আর বি একটা সেট হলো এ বি। তাহলে আমরা এ ক্রস বি কিভাবে বের করব? এ ক্রস বি এর এলিমেন্ট গুলো হবে এক একটা অর্ডার্ড পেয়ার, যে অর্ডার্ড পেয়ার গুলোর প্রথম পদগুলো হবে এ সেটের পদ আর দ্বিতীয় পদগুলো হবে বি সেটের পদ। তো এভাবে আমাকে নির্ণয় করতে হবে। তো এ ক্রস বি কে নির্ণয় করার যে প্রক্রিয়াটা, দেখো এ সেটের এক পদটাকে নিচ্ছি, 1 2 3 তিনটে এলিমেন্ট আছে এ সেটে, আর বি সেটে দুটো এলিমেন্ট আছে এ কমা বি। তো এ সেটের এক এলিমেন্টটাকে নিয়ে আমি কতগুলো অর্ডার পেয়ার তৈরি করতে পারি? 1 কমা এ তৈরি করতে পারি আর 1 কমা বি তৈরি করতে পারি। ঠিক একইভাবে এ সেটের দুই পদটাকে নিয়ে আমি কতগুলো অর্ডার পেয়ার তৈরি করতে পারি? 2 কমা এ তৈরি করতে পারি আর 2 কমা বি তৈরি করতে পারি, যাতে করে দ্বিতীয় পদটা কিন্তু বি সেট থেকে আসবে। আবার একইভাবে এ সেটের তিন পদটাকে নিয়ে আমি 3 কমা এ অর্ডার পেয়ার গঠন করব আর 3 কমা বি অর্ডার পেয়ার গঠন করব। আর কোনো অর্ডার পেয়ার পাওয়া সম্ভব কি? পসিবল কি? যদি পসিবল হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমার মতে আর কোনো অর্ডার পেয়ার পসিবল নয় এখানে। তো এটা হয়ে গেল এ ক্রস বি। এবার সিমিলারলি বি ক্রস এ কিভাবে বের করব? বি ক্রস এ কিভাবে বের করব? বি ক্রস এরও এলিমেন্ট গুলো সংজ্ঞা অনুযায়ী কি হবে? অর্ডার পেয়ার হবে প্রত্যেকটা এলিমেন্ট, এবং অর্ডার পেয়ার গুলোর প্রথম পদগুলো যেগুলো হবে সেগুলো বি সেট থেকে আসবে এখানে, আর দ্বিতীয় পদগুলো এ সেট থেকে আসবে। তো এটাকে আমি কিভাবে তৈরি করব? বি ক্রস এটাকে এ কমা 1 এ কমা 2 এ কমা 3, আবার বি দিয়ে আমি তৈরি করতে পারি বি কমা 1 বি কমা 2 বি কমা 3। তো এই হয়ে গেল বি ক্রস এ। আর কোনো অর্ডার পেয়ার পসিবল নয় বি ক্রস এতে। তো এ ক্রস বি আর বি ক্রস এ আমরা পেয়ে গেলাম। তো আমরা এখানে কি দেখছি এই এক্সাম্পলটার সাহায্যে? যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ ইন জেনারেল বলতে পারি। এই এক্সাম্পলটা থেকে আমরা কি বলতে পারি যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ ইন জেনারেল, সাধারণত। ঠিক আছে, ইন জেনারেল। তো তোমাদের মনে একটা প্রশ্ন ক্লিক করতে পারে যে কখন এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হবে? তাহলে ইন জেনারেল আমি তো বললাম যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, তো কখন এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হবে? সেটারও অ্যান্সার তোমরা পেয়ে যাবে ডেফিনেশনটাকে ঠিকঠাক মতো ফলো করলে, যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হবে যদি এ ইজ ইকুয়াল টু বি হয়, এ এবং বি যদি পরস্পর সমান সেট হয়, তখনই আমরা পাবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ। ঠিক আছে, এই এক্সাম্পলটা থেকে আরেকটা আমরা কি নোটিস করছি তোমরা কি বলতে পারবে? এই এক্সাম্পলটা থেকে আরেকটা জিনিস আমরা নোটিস করতে পারি যে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা কত হবে। দেখো একটা একটা করে গুনে নাও। এটা একটা হলো, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা হলো 6টা। আর বি ক্রস এ এর এলিমেন্ট সংখ্যা কত? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ সমান সংখ্যক পদ থাকবে, তাই তো? তো আমি লিখতে পারি এ এবং বি দুটি সসীম সেট হলে এ এবং বি দুটি সসীম সেট হলে কি হবে? অর্ডার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু অর্ডার অফ বি ক্রস এ। তাহলে দুটি সসীম সেটের ক্ষেত্রে আমরা পেয়ে যাব এ ক্রস বি, অর্ডার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু অর্ডার অফ বি ক্রস এ। দুটো সেটেই সেম সংখ্যক এলিমেন্ট থাকবে। এবার আমরা যে ডেফিনেশন গুলো ডিসকাস করলাম তার ভিত্তিতে আমরা কিছু কনক্লুশন ড্র করতে পারি। তো প্রথম কনক্লুশন আমি লিখে ফেলবো যে এ এবং বি দুটি সসীম সেট হলে এ ক্রস বি এবং বি ক্রস এ উভয়ই সসীম সেট হবে। এই যে আজকে আমরা যে কনসেপ্টগুলো দিচ্ছি এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা আইআইটি জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এগুলি খুবই ইউজফুল। তো তাই ঠিকঠাক মতো বুঝে নাও, বুঝে নেওয়ার চেষ্টা করো। আর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি পরের ভিডিওতে সেগুলো ক্লিয়ার করে দেবো। তো এবার এ এবং বি এর মধ্যে যদি যে কোনো একটি অসীম সেট হয়, কমপক্ষে একটি অসীম সেট হলে এ ক্রস বি এবং বি ক্রস এ উভয়ই অসীম সেট হবে। এ এবং বি এর কমপক্ষে যে কোনো একটি অসীম সেট হলে এ ক্রস বিও অসীম সেট হবে, এটা অসীম সেট হবে, এবং বি ক্রস এও অসীম সেট হবে। ঠিক আছে, তো এটা হলো দ্বিতীয় কনক্লুশন। এগুলো সব আমরা ডেফিনেশন থেকে কনক্লুশনগুলো ড্র করছি। 3 নাম্বার কনক্লুশন হলো, এগুলো তোমরা এক্সাম্পলের সাহায্যে ভেরিফাই করে নিতে পারো। ঠিক আছে, তোমাদের মনে যদি কোনো ডাউট জাগে যে সত্যি এটা হচ্ছে কিনা, তো তোমরা এক্সাম্পল নিয়ে এগুলো ভেরিফাই করে নিতে পারো। আবার এ এবং বি বিচ্ছেদ সেট হলে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু শূন্য সেট হলে, মানে বিচ্ছেদ সেটের ডেফিনেশন ছিল এ এবং বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তখন আমরা বলবো এ এবং বি পরস্পর বিচ্ছেদ সেট। তো এ এবং বি পরস্পর বিচ্ছেদ সেট হলে এ ক্রস বি এবং বি ক্রস এ, বি ক্রস এটাও বিচ্ছেদ সেট হবে। আচ্ছা, এ এবং বি এর কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ যদি আমি দুটো সেট একই নিই, এ এবং এ এর গুণফলকে, কার্তেশীয় গুণফলকে কিভাবে প্রকাশ করা হবে? এ এবং এ এর কার্তেশীয় গুণফলকে এর কার্তেশীয় গুণফলকে কিভাবে প্রকাশ করা হবে? এ ক্রস এ, বা এটাকে আমরা অনেক সময় লিখি এ টু দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার আমরা দুটো সেটের ক্ষেত্রে কার্তেশীয় গুণফলকে যেভাবে আমরা ডিফাইন করেছি, ঠিক একইভাবে আমরা এই ডেফিনেশনটাকে দুইয়ের অধিক সেটের জন্যও আমরা এক্সটেন্ড করতে পারি। অর্থাৎ তিনটি সেট বা তিনের বেশি সেটের ক্ষেত্রেও কার্তেশীয় গুণফলকে আমি একইভাবে ডিফাইন করতে পারি। অর্থাৎ যদি এ বি সি তিনটি সেট হয়, প্রদত্ত সেট হয়, এ বি সি তিনটি প্রদত্ত সেট হলে এ বি সি এর কার্তেশীয় গুণফলকে আমরা এ ক্রস বি ক্রস সি চিহ্ন দ্বারা প্রকাশ করব, এবং এটা কি হবে? এটা হবে এক্স ওয়াই জেড, such that x belongs to capital A, y belongs to capital B এবং z belongs to capital C। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে আমরা বলেছিলাম এ কমা বি আকারের পদগুলোকে আমরা কি বলেছিলাম? যে অর্ডার্ড পেয়ার বা ক্রমযুগল, তাই তো? এ কমা বিটাকে আমরা কি বলেছিলাম? অর্ডার্ড পেয়ার বা ক্রমযুগল, বাংলায় ক্রমযুগল। তো তিনটে পদ থাকলে আমরা কি বলবো? তিনটে পদকে একসাথে, আচ্ছা তিনটে পদকে কোমা দ্বারা সেপারেট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে আমরা সেটাকে কি বলবো? সেরকম পদটাকে কি বলবো? অর্ডার্ড ট্রিপলেটস, অর্ডার্ড ট্রিপলেটস বা ক্রমিত ত্রিগোষ্ঠী, বাংলাতে বলবো ক্রমিত ত্রিগোষ্ঠী। ঠিক আছে, তো এভাবে আমরা এই কার্তেশীয় গুণফলকে যে কোনো সংখ্যক সেটের ক্ষেত্রে এক্সটেন্ড করতে পারি। ঠিক আছে, তিন বা তিনের বেশি সেটের ক্ষেত্রেও আমরা এক্সটেন্ড করতে পারি এটাকে। তো ঠিক একইভাবে যেমন এ ক্রস এ কে আমরা এ স্কোয়ার দ্বারা ডিনোট করেছিলাম, তো এ কে যদি তিনবার আমি মাল্টিপ্লাই করি এ ক্রস এ, এটাকে আমরা এ থ্রি দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এ থ্রি। তো এ থ্রির এলিমেন্টগুলো কিরকম হবে? এ থ্রির এলিমেন্টগুলো হবে এ, সরি এটাকে আমাকে লিখতে দাও, এভাবে লিখতে দাও, এ ওয়ান এ টু এ থ্রি, such that ai belongs to capital A for I is equal to
1 2 3, অর্থাৎ A1 বিলংস টু ক্যাপিটাল এ, A2 বিলংস টু ক্যাপিটাল এ, A3 বিলংস টু ক্যাপিটাল এ। তো এ কিউ হয়ে যাবে এই অর্ডার ট্রিপলেটসদের সেট। এবার এই কার্তেশীয় গুণফলের কতগুলো প্রপার্টিতে আমরা চলে যাই। বেশ কিছু প্রপার্টি আমি প্রথমে মেনশন করব, তারপর তাদের মধ্যে কিছু প্রপার্টি আমরা প্রুভ করে দেখাবো, ঠিক আছে? আর সেই প্রুফগুলোকে ফলো করে তোমরা বাকি যে প্রপার্টিগুলো থাকবে সেগুলোকে তোমরা প্রুভ করার চেষ্টা করবে। প্রপার্টিজ অফ কার্টেসিয়ান প্রোডাক্ট। তো 1 নাম্বার প্রপার্টি হলো, যদি A ইজ এ সাবসেট অফ B হয় এবং C যে কোনো একটি সেট হলে A ক্রস C ইজ এ সাবসেট অফ B ক্রস C হবে, ঠিক আছে? এটা হলো 1 নাম্বার প্রপার্টি। যদি এটা যদি বি এর সাবসেট হয় আর সি যদি যে কোনো একটা তৃতীয় সেট হয়, তাহলে এ ক্রস সিটা বি ক্রস সি এর সাবসেট। দ্বিতীয় প্রপার্টি হলো, যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং সি ইজ এ সাবসেট অফ ডি হয়, তাহলে কি গেস করছো বলো? এ ক্রস সি ইজ এ সাবসেট অফ বি ক্রস ডি হবে। এটা হলো দ্বিতীয় প্রপার্টি। এবার তৃতীয় প্রপার্টি কি বলছে? এ বি সি যে কোনো তিনটি সেট হলে, এ বি সি যে কোনো তিনটি প্রদত্ত সেট হলে, তিনটি প্রদত্ত সেট কি দেখাতে পারবো? এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এই প্রপার্টিটার নাম আমি এভাবেও বলতে পারি যে ক্রস ইজ লেফট ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন, ঠিক আছে? বাঁ দিক থেকে ক্রসটা ডিস্ট্রিবিউট হচ্ছে ইউনিয়নের উপর, তো এটাকে আমি বলতে পারি ক্রস ইজ লেফট ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন। আবার এই তিনেই আরেকটা প্রপার্টি আমি উল্লেখ করব, যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। অর্থাৎ এটাকে আমি বলতে পারবো ক্রস ইজ লেফট ডিস্ট্রিবিউটিভ ওভার ইন্টারসেকশন, লেফট সাইড থেকে ডিস্ট্রিবিউটিভ হবে, কিন্তু রাইট সাইডের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু এই জন্যই আমি এটার উপর জোর দিলাম। এবার নেক্সট প্রপার্টি হলো, এ বি সি ডি চারটি প্রদত্ত সেট হলে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি। তাহলে এ বি সি ডি চারটি প্রদত্ত সেটের ক্ষেত্রে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি হয়ে যাবে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন ডি এর সমান। 5 নাম্বার প্রপার্টি হলো, এ বি সি তিনটি প্রদত্ত সেট হলে আমরা দেখাতে পারবো এ ক্রস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। তো এইগুলোই ছিল কিছু প্রপার্টি কার্তেশীয় গুণফলের, যেগুলো আমরা পরবর্তী টপিকসগুলোতে ব্যবহার করে থাকবো। এই কনসেপ্টগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এগুলো আমরা এই 5টা যে প্রপার্টি আছে, 5টা প্রপার্টির সবগুলোই আমরা প্রুভ করব না, কারণ এই প্রপার্টিগুলো অলমোস্ট সিমিলার টু ইচ আদার, ঠিক আছে? প্রুফগুলো সিমিলার টু ইচ আদার। তো আমি কিছু প্রুফ করে তোমাদের দেখাবো।
সেগুলোর ভিত্তিতে তোমরা যেগুলো বাকি থাকবে সেগুলোর প্রুফ তোমরা নিজেরা করবে, চেষ্টা করবে। আচ্ছা, আমি এখানে দেখো ডিসাইড করলাম যে 2 এর প্রুফটা দেখাবো। 1 2 সেম প্রুফ, সেম টাইপের প্রুফ। আর আমি যদি 3 এর যে কোনো একটা যদি প্রুফ দেখিয়ে দিই, তোমরা 3 4 সব প্রুফগুলোই তোমরা নিজেরা করতে পারবে। আর আমি 5 এর প্রুফটা দেখাবো, ঠিক আছে? আর আমি 5 এর প্রুফটা দেখাবো। তো এই 3টে প্রুফ আমি করে দেখাবো তোমাদের। তো 2 এরটা কি আছে? তো 2 এরটা আমাকে দেখাতে হবে প্রুফ 2। 2 এরটা কি দেখাতে হবে? আমাকে দেওয়া আছে A ইজ এ সাবসেট অফ B এবং C ইজ এ সাবসেট অফ D হলে আমাকে দেখাতে হবে A ক্রস C ইজ এ সাবসেট অফ B ক্রস D। তো এটা আমি ডেফিনেশনের সাহায্যে দেখাবো, কার্তেশীয় গুণফলের ডেফিনেশন আর সেটের ডেফিনেশন। সেটে যে সমস্ত ডেফিনেশনগুলো পড়েছিলাম সেগুলো ইউজ করে আমি দেখাবো এটা। তো A ইজ এ সাবসেট অফ B, এটার মানেটা কি? যে A সেটের সমস্ত পদ B সেটে থাকবে, তাই তো? তো A ইজ এ সাবসেট অফ B ইমপ্লাই করবে যে x বিলংস টু A ইমপ্লাইজ, আচ্ছা এখানের ইমপ্লাইজ দ্যাটটা আমি কেটে দিই, এটার প্রয়োজন নেই। এখানে আমি লিখব অর্থাৎ x বিলংস টু A ইমপ্লাইজ x বিলংস টু B, অর্থাৎ A সেটের সমস্ত পদ B সেটে থাকবে। আবার C ইজ এ সাবসেট অফ D, এটার অর্থ কি? অর্থাৎ ওয়াইটা যদি C সেটের এলিমেন্ট হয়, ওয়াইটা D সেটেরও এলিমেন্ট হবে, y বিলংস টু D। তো এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখি, এগুলোকে আমি ইউজ করব। আর এটাকে আমি 2 নাম্বার দিয়ে রাখি। এবার আমাকে দেখাতে হবে A ক্রস C ইজ এ সাবসেট অফ B ক্রস D, তাই তো? তো A ক্রস C কে B ক্রস D এর সাবসেট দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে? যে A সেটের প্রত্যেকটি পদ B ক্রস A ক্রস C সেটের প্রত্যেকটি পদ B ক্রস D সেটেরও পদ। অর্থাৎ আমি A ক্রস C সেটের একটি আরবিটারি পদ আমি চুজ করে নেব। ধরি A, B বিলংস টু A ক্রস C, ঠিক আছে? A, B হলো A ক্রস C এর যে কোনো একটি পদ। তো এটার মানেটা কি? A belongs to capital A and B belongs to ক্যাপিটাল C, তাই তো? আবার স্মল এটা যদি A সেটের পদ হয় তাহলে স্মল এটা B সেটেরও পদ হবে, 1 থেকে আমরা বলতে পারি। তো A belongs to ক্যাপিটাল B and আবার স্মল বিটা যদি ক্যাপিটাল C সেটের কোনো পদ হয় তাহলে সেটা ক্যাপিটাল D সেটেরও পদ হবে, 2 থেকে আমরা বলতে পারি। অর্থাৎ B belongs to ক্যাপিটাল D, 1 এবং 2 থেকে, 1 এবং 2 থেকে পাই। তো এটার মানেটা কি? A belongs to ক্যাপিটাল B and B belongs to ক্যাপিটাল D, এটার মানেটা কি? A, B যে অর্ডার পেয়ারটা হবে সেটা B ক্রস D এর এলিমেন্ট হবে। তাহলে আমি কি ধরেছিলাম যে A, B টা A ক্রস C এর এলিমেন্ট, আর আমি কি দেখালাম? A ক্রস B টা সরি A, B টা B ক্রস D এরও এলিমেন্ট। অর্থাৎ আমি পেলাম A, B belongs to A cross C implies A, B belongs to B cross D। অর্থাৎ আমি এখান থেকে কি বলতে পারি? সুতরাং A cross C is a subset of B cross D। প্রুভড হয়ে গেল। তো এই যে আমি প্রুফটা করলাম, এই প্রুফটার হেল্প নিয়ে তোমরা 1 নাম্বারের যে প্রুফটা আছে সেটা করার চেষ্টা করবে, ঠিক আছে? আর যদি না হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবার আমি 3 নাম্বারের যেটা বললাম যে একটা করে দেখাবো। তো A ক্রস B ইউনিয়ন C ইজ ইকুয়াল টু A ক্রস B ইউনিয়ন A ক্রস C, এটা আমি দেখাচ্ছি। তো 3 নাম্বারের যে প্রুফটা আছে, 3 নাম্বার প্রপার্টিতে
আমাকে প্রুভ করতে হবে prove that A cross B union C is equal to A cross B union A cross C। ঠিক আছে, আমি ঠিক লিখলাম কিনা একবার দেখে নিই। A cross B union C is equal to A cross B union A cross C। ঠিক আছে, আমি ঠিক লিখেছি। এবার আমাদের এটা প্রুভ করতে হবে। তো এটাকে আমি ডেফিনেশনের সাহায্যে প্রুভ করব। তো ডেফিনেশনের সাহায্যে প্রুভ করতে গেলে আমাকে কি করতে হবে? দুটো সেট কখন ইকুয়াল হয়? ইকুয়াল সেটের ডেফিনেশন কি ছিল? এ এবং বি দুটি সেট ইকুয়াল হবে যদি এ ইজ এ সাবসেট অফ বি হয় এবং বি ইজ এ সাবসেট অফ এ হয়। ঠিক আছে, তো আমি সেটাই দেখাবো দুটো ধাপে। তো আমি প্রথমেই ধরে নেব যে এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। ঠিক আছে, তো এটার অর্থ কি? ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এটাকে আমি লিখতে পারি এক্স বিলংস টু এ অ্যান্ড এবার ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি মানে কি? ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি। তো এটাকে আমি লিখতে পারি যে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি or x belongs to A and y belongs to C। তো এটাকে আবার আমি লিখতে পারি x belongs to a sorry not x belongs to x comma y belongs to A cross B or x comma y belongs to A cross C। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে x comma y belongs to A cross B union A cross C। তো এক্স কমা ওয়াই যে এলিমেন্টটা আছে সেটাকে আমি এ ক্রস বি ইউনিয়ন সি এর একটা পথ ধরে আমি দেখালাম যে এক্স কমা ওয়াইটা এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এরও একটা পদ। তো এখান থেকে আমি কি বলতে পারি? সুতরাং উপসেটের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে এ ক্রস বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাই তো? তো একটা পার্ট দেখালাম, এবার আরেকটা পার্ট আমাকে দেখাতে হবে। এটাকে আমি 1 নাম্বার দিয়ে রাখি। এবার আমি একটা এলিমেন্ট ধরে নেব পি কমা কিউ, ধরি পি কমা কিউ বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো এখান থেকে আমি কি লিখতে পারি যে পি কমা কিউ বিলংস টু এ ক্রস বি or p comma q belongs to a cross c। that will imply, তো এটা থেকে আমি কি লিখতে পারি? p belongs to a and q belongs to b or এটাকে আমি কি লিখতে পারি? p belongs to a and q belongs to c। এবার এটাকে আমি কি লিখতে পারি? p belongs to a and আমি লিখতে পারি q belongs to b or q belongs to c। তো এটাকে আমি কি লিখতে পারি যে p belongs to a and q belongs to
বি ইউনিয়ন সি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে পি কমা কিউ বিলংস টু এ ক্রস বি ইউনিয়ন সি। তো তাহলে আমি এখানে পি কমা কিউটা এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর একটা এলিমেন্ট ধরে আমি দেখালাম পি কমা কিউটা এ ক্রস বি ইউনিয়ন সি এরও একটা এলিমেন্ট। অর্থাৎ আমি বলতে পারি, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন সি। তো এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিই। তো 1 এবং 2 থেকে 1 নাম্বারটা একবার দেখে নাও, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বারটা হলো এ ক্রস বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, এটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বারে আছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইজ এ সাবসেট অফ এ ক্রস বি ইউনিয়ন সি। তো 1 এবং 2 থেকে আমি বলতে পারি এই দুটো সেট ইকুয়াল। 1 এবং 2 থেকে পাই এ ক্রস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম। তো এটাকে ফলো করে আমি কি বললাম, কোনটা কোনটা তোমরা করতে পারবে। 3-এর যে আরেকটা আছে প্রবলেম, এখানে আমি মার্ক করে দিচ্ছি। 3-এর এইটাকে এই প্রপার্টিটাকে তোমরা দেখাবে, আর 4 নাম্বারের প্রপার্টিটাকে তোমরা প্রুফ করবে। ঠিক আছে, নিজেরা চেষ্টা করবে। এবার আমি 5 নাম্বারে চলে যাব। 5 নাম্বারের প্রপার্টিটাকে আমি প্রুফ করে দেখাবো তোমাদের। তো 5 নাম্বার প্রপার্টিটা আমি লিখে ফেলি। আমাকে কি দেখাতে হবে, এ ক্রস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এটাকেও আমরা ডেফিনেশনের সাহায্যে খুব সহজেই প্রুফ করতে পারি। এ বি সি হলো 3টি প্রদত্ত সেট। তো এখানে আমি দুটি সেটের যে সমতা তার ডেফিনেশন ইউজ করব। এ এবং বি দুটি সেট যদি হয়, কখন এ ইজ ইকুয়াল টু বি হবে, যদি এ ইজ এ সাবসেট অফ বি হয় আর বি ইজ এ সাবসেট অফ এ হয়। তাহলে সেটাই আমি ইউজ করব। এখানে আমি ধরি x, y belongs to a cross b minus c। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি যে x belongs to a and y belongs to b minus c। তো এখান থেকে কি বলা যাবে, x belongs to a and y belongs to b and y does not belong to c। y belongs to b minus c means what? y belongs to b and y does not belong to c। তো এখান থেকে আমি বলতে পারি যে x belongs to a and y belongs to b and x belongs to a and y does not belong to c। তো এখান থেকে আমরা বলতে পারি x, y belongs to a cross b and এখানে দেখো x belongs to a and y does not belong to c। তো x, y আমি বলতে পারি যে does not belong to a cross c। a cross c তে থাকবে না x, y টা। তো এখান থেকে আমি কি বলতে পারি, x, y belongs to a cross b and x, y does not belong to a cross c। অর্থাৎ x, y belongs to a cross b minus a cross c। তাহলে আমি x, y একটা a cross b minus c এর এলিমেন্ট ধরে
দেখালাম এক্স কমা ওয়াইটা এ ক্রস বি মাইনাস এ ক্রস সি এরও একটা এলিমেন্ট। অর্থাৎ আমি বলতে পারি a cross b minus c is a subset of a cross b minus a cross c। এবার ঠিক একই রকম ভাবে রিভার্সটাও আমাকে দেখাতে হবে, a cross b minus a cross c is a subset of a cross b minus c। তো সেটা দেখানোর জন্য আমি কি করব, আমি এখানে আরেকটা এলিমেন্ট ধরে নেব, আরবিটারি এলিমেন্ট ধরি p, q belongs to a cross b minus a cross c। তো এটার অর্থ কি, যে p, q belongs to a cross b and p, q does not belong to a cross c। তো এটা থেকে আমি বলতে পারি p belongs to a and q belongs to b। and এবার p, q does not belong to a, c মানে কি, p does not belong to a or q does not belong to c। কিন্তু অলরেডি দেখো ফার্স্ট পার্টে আমি পেয়েছি p, q belongs to a cross b, অর্থাৎ p belongs to a and q belongs to b, অর্থাৎ p টা does not belong to a হতে পারে না, কারণ p টা belongs to a অলরেডি আমি পেয়েছি। তো এটা হবে p belongs to a। তো এখানে হয়ে যাবে and q does not belong to c। তো এখানে হয়ে যাবে and q does not belong to c। তাহলে p, q টা does not belong to a cross c হয়ে যাবে। তো এখান থেকে আমি পাবো p belongs to a and q belongs to b and q does not belong to c। তো এটা থেকে আমি লিখতে পারি p belongs to a and q belongs to b minus c। তো এখান থেকে আমি কি লিখতে পারি, p, q belongs to a cross b minus c। অর্থাৎ আমি ধরে নিয়েছিলাম p, q a cross b মাইনাস a cross c এর একটা এলিমেন্ট, সেটা ধরে আমি দেখালাম p, q টা a cross b minus c এরও একটা এলিমেন্ট। অর্থাৎ আমি কি বলতে পারি এখান থেকে, সুতরাং a cross b minus a cross c is the subset of a cross b minus c। তো এটাকে আমি 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বারটা আবার স্ক্রল করে আমি দেখে নিই 1 নাম্বারে কি ছিল। আচ্ছা, এটাকে 1 নাম্বার, অর্থাৎ যেখানে লিখেছি এটাকে আমি 1 নাম্বার দিলাম। তো 1 এবং 2 থেকে আমরা কি বলতে পারি, সমান সেটের সংজ্ঞানুসারে 1 এবং 2 থেকে পাই a cross b minus c is equal to a cross b minus a cross c। প্রমাণিত। তো আমরা প্রপার্টিগুলোর প্রমাণ সম্পর্কে কিছু ধারণা পেলাম যে কিভাবে আমাদের প্রপার্টিগুলো প্রমাণ করতে হবে। তো এই কনসেপ্টগুলোকে ইউজ করে তোমরা যেগুলো বাকি রইলো, যে প্রুফগুলো, এই 5টি যে প্রপার্টি আমি লিখেছি তার মধ্যে যেগুলো বাকি রইলো সেগুলো তোমরা করার চেষ্টা করবে। এবার আমরা নেক্সট একটা ছোট্ট ফ্যাক্ট সম্পর্কে আমরা জেনে নেব, তারপর আমরা আজকের সেশন ক্লোজ করব, ঠিক আছে। তো নেক্সট যে ফ্যাক্টটা হলো
কার্তেশীয় গুণফলের পদ সংখ্যা নির্ণয়। কার্তেশীয় গুণফলের পদ সংখ্যা নির্ণয়। ধরো এ এবং বি দুটি প্রদত্ত সসীম সেট, ঠিক আছে? এ কমা বি হলো প্রদত্ত সসীম সেট। সসীম সেট। তো যদি এ এবং বি দুটি সসীম সেট হয়, তাহলে অর্ডার অফ এ ক্রস বি হয়ে যাবে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। তো এই ফ্যাক্টটা তোমরা মনে রাখবে, এটা ইজি টু প্রুভ, ঠিক আছে? তোমরা ইজিলি এটাকে প্রুভ করতে পারো। তো এই প্রুফটাতে আমি আর যাচ্ছি না। এটা তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রেখে দিই যে ধরে নাও অর্ডার অফ এ, এটার প্রুফটা কিভাবে করবে সেটার আমি একটু হিন্টস দিয়ে দেবো তোমাদের। যে ধরে নাও অর্ডার অফ এ, ধরি অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু, ধরে নিচ্ছি পি, এবং অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু কিউ ধরে নিলাম। তো অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু পি ধরে নিলাম, মানে এ সেটটাকে আমি এরকম ধরতে পারি যে x1 x2 আপ টু xp, পি সংখ্যক এলিমেন্ট আছে, এবং বি সেটটাকে আমি ধরতে পারি এরকম যে বি সেটের এলিমেন্টগুলোকে আমি ধরে নিচ্ছি y1 y2 আপ টু yq। তো এ এবং বি যদি এরকম দুটি সেট হয়, তাহলে এ ক্রস বি সেটের এলিমেন্টগুলোকে কিভাবে আমরা লিখতে পারি? এ ক্রস বি সেটের এলিমেন্টগুলো কি কি হবে? এটা হবে, প্রথমে আমি প্রথম পদটাকে এ সেটের x1 পদটাকে আমি নিয়ে নিচ্ছি, ক্রমিত জোড়ের প্রথম পদটা হবে x1। তো এরকম কতগুলো আমি ক্রমিত জোড় গঠন করতে পারি? x1, y1 গঠন করতে পারি, x1, y2 ডট ডট আপ টু x1, yq। তাহলে যার প্রথম পদগুলো হলো x1 প্রত্যেকটার, এগুলো হলো। এবার আমি যদি প্রথম পদটাকে x2 নিই, এ সেটের যে x2 পদটা আছে, এটা যদি প্রথম পদ হয় ক্রমযুগলের বা ক্রমিত জোড়ের, তাহলে আমি সেরকম পদ কতগুলো গঠন করতে পারবো? x2, y1 x2, y2 ডট ডট x2, yq। আবার ঠিক একইভাবে এভাবে আমি গঠন করে করে যাব ক্রমিত জোড়গুলো। এবার লাস্ট আমি যখন আসবো xp তে, তো কতগুলো ক্রমিত জোড় হবে? xp, y1 xp, y2 ডট ডট xp, yq। তাহলে এই যে আমি যতগুলো পদ লিখলাম, এগুলো সব ডিস্টিংক্ট। কোনো দুটি পদ পরস্পর সমান নয়, প্রত্যেকটি পদ হলো আলাদা, ভিন্ন, পৃথক। তো প্রথম রোয়ে কতগুলো পদ আছে? আমি এগুলোকে কিছু রোয়ে লিখেছি। তো প্রথম রোয়ে কতগুলো পদ আছে কাউন্ট করতে পারবে? 1 2 আপ টু কিউ, কিউ সংখ্যক পদ আছে প্রথম রোয়ে, কিউ সংখ্যক পদ আছে। কিউ পদ, কিউ সংখ্যক পদ, ঠিক আছে, আমি শর্টে লিখলাম। দ্বিতীয় রোয়ে কতগুলো পদ আছে? দেখো y1 থেকে শুরু হলো, y1 y2 আপ টু yq, এই সাফিক্স গুলো দেখো y1 y2 আপ টু yq। তো দ্বিতীয় রোয়েও কিউ সংখ্যক পদ আছে। এইভাবে সমস্ত রো গুলোতেই লাস্ট রোয়েও কিউ সংখ্যক পদ আছে। তাহলে প্রত্যেকটা রোয়ে কিউ সংখ্যক পদ আছে। আর কতগুলো রো আছে? কতগুলো রো আছে বলতে পারবে? দেখো ফার্স্ট এলিমেন্টটা, ক্রমিত জোড়ের ফার্স্ট এলিমেন্টটা দেখো, এখানে x1 আছে 1, এখানে 2 আছে x2, এখানে xp আছে। তাহলে কতগুলো রো আছে? p সংখ্যক রো আছে। তাহলে রো হলো p সংখ্যক, p সংখ্যক রো।
তাহলে পি সংখ্যক রো এর প্রত্যেকটি রোয়ে কিউ সংখ্যক পদ আছে, তাহলে টোটাল পদ কতগুলো হবে? অর্থাৎ টোটাল পদ হবে, টোটাল এলিমেন্ট বা টোটাল পদ হবে পি ইন্টু কিউ, অর্থাৎ অর্ডার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু পি ক্রস কিউ। এবার পিটা কি? অর্ডার অফ এ, আর কিউটা কি? অর্ডার অফ বি। তাহলে আমরা পেলাম অর্ডার অফ এ ক্রস বি ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। আচ্ছা সরি, আমি বলেছিলাম যে এটা তোমাদের হিন্টস দিয়ে দেবো, তোমরা নিজেরা করবে, তো আমি প্রুফটা পুরোটাই করে ফেললাম। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা এই যে আজকের যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম সেগুলো রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে এক্সারসাইজে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।